যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ। কেন বলছি দাঁড়ান, আসলে এই বক্তব্যটা রাখবো এই ইস্টবেঙ্গলের আজকের এফসি ম্যাচ নিয়ে, আর আমাদের বোরে বাবুর কিছু কথাবার্তা নিয়ে। তো আজকে ইস্টবেঙ্গল ম্যাচটার পরই আমি একটু সারেগামাপা দেখছিলাম। যা ম্যাচ হয়েছে তারপর আর কিছু বলতে ইচ্ছে করছিল না, কেন আমি যা বলার সাধারণত ঘটনা ঘটার আগে বলি, মানে ঘটনা ঘটে যাওয়ার পর ওই বোর্ডের মতন রচনা লিখতে বসি না। তাই ওই মানে গান শুনতে শুনতে হঠাৎ করে থেমে যাও, তো তাই যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। তো এখন অনেকে অনেক গালমন্দ করছেন, তো সবার আগে বোর্ডের ব্যাপারটা বলিনি। দেখেছেন তো আপনারা ভিনেশ ফোগটের ব্যাপারটা, আম, শেষ মানে ফয়সলা শেষ হয়ে গেছে, মানে কোর্ট বাতিল করে দিয়েছে, ক্যাশ বাতিল করে দিয়েছে, যেটা অনেক আগেই বলেছিলাম। কিন্তু যাদের পেশা সাংবাদিকতা, আমার তো এটা পেশা নয়, আমার এই পাস টাইম, নেশাও নয়, পাস টাইম। মানে কিছুদিন আগে আমাকে একজন বলছে, দাদা তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলো। আমি বললাম, না ভাই, আমার অত সময় নেই। একটা জাস্ট টুইটার খুলেছি, কোথাও একটু কিছু লিখতে হবে তো, মানে কাজের মাঝে মাঝে একটুখানি না হেজিয়ে ইস্টবেঙ্গল একটু হ্যাজানো, তা সেটুকুই ঠিক আছে। আর যখন একটু সময় পাওয়া, তো একটা ছোট্ট অডিও করলাম। এখন যেমন সারেগামাপা দেখছি, একটু বাদে একটু যাবো একটা দোকান থেকে খাবার কিনতে। তো পরের এপিসোডটা দেখতে হবে, মানে লোকানো ফিল্ম ফেস্টিভ্যালের জন্য তো শনি রবি ব্যস্ত ছিলাম। তো যাকে তো বোর্ডে হাত ফাত তুলে দিয়েছে। আমি কারণটা তো অনেক আগেই বলে দিয়েছিলাম। পরিষ্কার নিয়ম রয়েছে, ভারতেরই দোষ ছিল, তো সেইটা নিয়ে ফালতু হ্যাজাচ্ছিল। দেখুন, আপনি মানুষ মাত্র জীবনে ভুল করতে পারে, মানে আমিও করি, মানে ইনফ্যাক্ট আমি যে ফিল্ডে কাজ করি, আমাকে ভুল নিয়েই কাজ করতে হয়। এই মুহূর্তে হয়তো নয়, কিন্তু অনেক সময় যখন আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি, মানে ডেভেলপমেন্টের কাজের ব্যাপারটা এরকম। আমার এখনও মনে আছে, একটা প্রোডাক্ট বানানোর সময় প্রায় 2 বছর লেগেছিল। সব সময় না, একটা প্রোডাক্ট লেগেছিল। আমি 2 বছর ধরে ব্যর্থ ছিলাম। 2 বছর বাদে যে প্রোডাক্টটা বেরোলো, তার জন্য একটা প্যাটেন্ট পেলাম। তো সাধারণত আপনি যে কোনো জিনিস বানাতে যদি চান, আপনি যদি ব্যর্থ নন, আপনি কোনো দিনই বানাতে পারবেন না। কেন? যদি ব্যর্থ নয়, তাহলে মানে আপনি একদিনে সব কিছু বানিয়ে দেবেন। তো সেই জন্য বলি, মানুষ মাত্র ভুল করতে পারে। সেই ভালো মানুষ বা বুদ্ধিমান মানুষ যে নিজের ভুলটা তাড়াতাড়ি স্বীকার করে ভুলটা শুধরে নেয়। এখন যেমন একজন একটা ইউটিউবেরই পাঠিয়েছে, বলছে দেখো না, সে আমার জানি না তার বয়স কত, মানে সে বলছে, ইংরেজিতে বলছে, ইংরেজিতে অনেক সুবিধা না, দাদা ভাই কিছু বলতে হয় না। বলছে, এই দেখুন, মানে নিতু এখনও বলছে টিম ভালো খেলেছে, আরও প্র্যাকটিস ম্যাচ খেলতে হতো। তাই বললাম, নিতু করবে কি, মানে এই নিতুরাই, দেখুন নিতু ঠিক লিডার মেটেরিয়াল নয়। মানে এটা আমি অনেক আগে বলেছি যে ও জান প্রাণ দিয়ে ক্লাবটাকে বাঁচিয়েছে, এটা ঘটনা, এইটা সত্যি কথা। মানে ও মানে ওই পাশের বাগানের মতন হতে দেয়নি, বাঞ্ছার মতন, মানে বাগানটা আঁকড়ে বসেছিল, মানে ইস্টবেঙ্গলটাকে আঁকড়ে বসেছিল, না বেচবো না আমি। বাঞ্ছারাম যেমন বলেছিল, বাগান না, আমি বেচবো না, আমাদের ওই ওখানকার বাঞ্ছারা বেচে দিয়েছিল, এ বাগানটা বেচেনি। কিন্তু এ হচ্ছে ফলোয়ার, মানে এ এটা বলবে, সে সেটা বলবে, ওই দিদি এটা বলবে, মানে মমতা দি এটা বলবে, অরূপদা ওটা বলবে। তার আগে যখন পল্টুদা বেঁচেছিল, পল্টুদা বলতো, ও লোকের কথা শুনে ও হচ্ছে মানে খুব, মানে কি বলবো, মানে ফলোয়ার করছে, মানে জিহুজোসা, মানে ওকে কিছু বললে ও কাজটা নামিয়ে দেবে, ওর নিজের মাথা থেকে কিছু বেরোয় না। তো এবং ওর সাঙ্গপাঙ্গ যারা আছে লিডারশিপে ক্লাবে, তারাও ওই শ্রেণীর। ওই জন্য যখন একটা মানে ওই আপনার লোবেরাকে পেলো না, তৎ মানে চটজলদি কী করলো, মানে আরেকটা আইএসএল জেতা কোচ চাই। মানে ধরুন কারো বিয়ে ভেঙে গেছে, কী করবে, তাড়াতাড়ি যাকে পাচ্ছে তাকে দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, বা আরেকটা বিবাহিত কোনো মেয়ের সঙ্গে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, ওরকম। মানে দেখুন, আইএসএল জিততে গেলে আপনাকে কী করতে হবে? আইএসএল জিততে গেলে আগে আপনাকে ভালো খেলতে হবে। আপনি যদি ভালো খেলেন, তাহলে তো মানে টুর্নামেন্ট জেতাটা তার আউটকাম। তো সেই জন্য মানে সেইটা না করে একটা ভালো কোচ না এনে নিয়ে এলো, বেশ ভালো পয়সা খসিয়েছে কিন্তু। কারণ এই আজ যে তুর্কমেনিস্তান টিমটা ছিল, তার মার্কেট ভ্যালু দেখছিলাম। মার্কেট ভ্যালু যদিও অ্যাকচুয়াল স্যালারি নিদর্শন নয়, কিন্তু তবু একটা আন্দাজ করা যায়। মানে এমন কেউ হয় না যার মানে স্যালারি খুব কম, মার্কেট ভ্যালু ভীষণ হাই। মানে ওটা অ্যাকচুয়াল ফিগার নয়, কিন্তু ইটস অ্যান ইন্ডিকেটার, ডাইরেক্ট ইন্ডিকেটার।
তো এই তুর্কমেনিস্তানের যে প্লেয়াররা রয়েছে মানে টোটাল টিমটার খরচ অনেক কম, টোটাল বাজেট অনেক কম, ইস্ট বেঙ্গলের থেকে অনেক কম। তো এই ধরনের দেশ থেকে আপনি অনেক ভালো ভালো কোচ পেতে পারতেন। কেন পেতে পারতেন? তার জন্য আপনাকে একটু ইতিহাসটা জানতে হবে। এবার নিতুদের তো আবার ইতিহাস লেখাপড়া কিছু নেই। ওই ক্লাব অন্তঃপ্রাণ, ক্লাবের যায় আসে, ক্লাবের জন্য জান লড়িয়ে দিয়েছে, মানে আর অন্য কিছু তার জানটা দেয়নি, আর জ্ঞানটা অর্জন করেনি। একসময় একটা সোভিয়েত ইউনিয়ন বলে একটা দেশ ছিল, সোভিয়েত রাশিয়া, বিশাল বড় একটা দেশ ছিল। এই দেশটা পরে ভেঙে যায়। রাশিয়া, ইউক্রেন, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কিন্তু এর একটা একটা কাঠামোর মধ্যে ছিল, একটা সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। তো সেই সোভিয়েত ইউনিয়নের মধ্যে অবশ্যই প্রত্যেকটা জায়গায় সমানভাবে অ্যাডভান্স ছিল না, কিন্তু একটা স্ট্রাকচার ছিল। আর ফুটবল তো ওই এলাকায় একটা জনপ্রিয় খেলাই। তো যেই জায়গাগুলো ধরুন খুব পিছিয়ে ছিল, তারা এখনও পিছিয়ে আছে তুর্কমেনিস্তান, কিন্তু পিছিয়ে থাকলেও তার একটা কাঠামো ছিল, একটা স্ট্রাকচার ছিল। তো সেই জন্য এখনও ওখানে কিন্তু ওখান থেকে ভালো ভালো কোচ থাকে। আমাদের যে একমাত্র ভালো কোচ এসেছিল চিরিক মিলেভনের পর, উজবেকিস্তানের চ্যাম্পিয়ন কোচ, চ্যাম্পিয়ন বলছি তখন সে সত্যিকারে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন করেছিল উজবেকিস্তানকে, এবং তখনও কিন্তু এশিয়ান গেমসে সিনিয়র টিম খেলতো। তার কিছু বছর বাদে ওটা করে দিল, আন্ডার 23 করে দিল, কিন্তু সেইবার পর্যন্ত ওটা কিন্তু সিনিয়র টিম কম্পিটিশন ছিল। সো বেসিক্যালি ওটা হচ্ছে এশিয়া কাপের মতো, ইউরো কাপের ইকুইভ্যালেন্ট ছিল এশিয়া কাপ, এশিয়ান গেমস। তো সেখানে উজবেকিস্তানকে চ্যাম্পিয়ন করে এসেছিল রুস্তম আকরামভ। সে উজবেকিস্তানও এরা কিন্তু সব ওই এক্স সোভিয়েত ইউনিয়ন দেশ। তো জানি না, মানে এখান থেকে কেউ কোচ আনতেই পারতো, ঠিক আছে। আর এইসব দেশের মানে যা সামাজিক অবস্থা, সেটা না ভারতের মতন। আমি সেদিন লোকানো ফিল্ম ফেস্টিভ্যালে গেলাম, তো বলেছিলাম ওই যে কেউ যদি আপনি লোকানো ফিল্ম ফেস্টিভ্যালের ভিডিওটা দেখেন, ওটা ইস্টবেঙ্গল সংক্রান্ত নয় বলে আমি ইস্টবেঙ্গল চ্যাট ফোরামে শেয়ার করিনি। ওখানে আমার সামনে একজন মহিলা বসছিল, সে বলছে আমি 8 ঘন্টা ড্রাইভ করে এসেছি জার্মানি থেকে, যে আমি শাহরুখ খানের খুব ফ্যান। মানে ওই ইভেন্টটা তো শাহরুখ খান, লাস্ট ইভেন্ট ছিল 9:30, শাহরুখ খানকে একটা ইন্ট্রোডাকশন, একটা ফেলিসিটেশন ছিল। বেসিক্যালি শাহরুখ খানকে দিয়ে ওরা প্রমোট করাবে ওই সুইজারল্যান্ডের ওই অংশটা যেখানে লোকার্নো অবস্থিত, যেই রাজ্যটা। সেই জন্য মানে এবার অ্যাম্বাসেডারকে তো এমনি আনা যায় না, অ্যাম্বাসেডার মানে ট্যুরিজম অ্যাম্বাসেডার এনে একটা কিছু একটা মানে হাবি যাবে একটা প্রাইজ দেওয়া। তো তার জন্য অনেকে গিয়েছিল, মানে আমিও গিয়েছিলাম। আমিও লোকানো অন্য কাজে গিয়েছিলাম। তো ঘটনাচক্রে জেনে গেলাম যে ওই দিন শাহরুখ খানও আসছে। অন্য কাজ মানে লোকানো ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে, কিন্তু শাহরুখ খানকে দেখবো বলে যায়নি। তো সে মহিলা বলছে যে আমার একটু সন্দেহ হলো, কেননা আমি জার্মানিতে থেকেছি কিছুদিন কর্মসূত্রে। তো আমি বললাম, জার্মানিতে থেকে আপনি কি করে হঠাৎ করে শাহরুখ খানের ফ্যান হলেন? আর ওনার যা বয়স। তখন বলছে না না, আমি অরিজিনালি রোমানিয়াতে ছিলাম ছোটোবেলা, তারপর জার্মানিতে মাইগ্রেট করেছে। আমি বললাম, ও এবার ব্যাপারটা বোঝা গেল। কারণ ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ওই রাশিয়া, ওদের যে সোশ্যাল স্ট্রাকচার না, ওটা ওয়েস্ট ইউরোপের থেকে অনেকটাই আলাদা। মানে আমি বেশি ডিটেলসে যেতে চাই না সোসাইটির ব্যাপারে, কিন্তু ওদের অনেক সোশ্যাল ভ্যালুজ আছে যেটা ওই টিপিক্যাল ইন্ডিয়ান সোসাইটির মতন। ওই জন্য ইন্ডিয়ান যে বলিউডের মুভিগুলো বা বম্বেতে তৈরি হিন্দি ভাষার যে ছবিগুলো, সেগুলো ওখানে কিন্তু বহু বছর ধরে জনপ্রিয়। মানে একসময় রাজ কাপুরের খুব জনপ্রিয় ছিল, পরবর্তীকালে মিঠুন চক্রবর্তী, তারপর আপনার সালমান খান, শাহরুখ খান। তো সে এরকম, মানে সে এরকমই রোমানিয়ার, এখন জার্মানিতে থাকে, এরকম লোকজন আছে। তো যাকে তো বলার ঘটনা হচ্ছে এই সব দেশের লোকজন, এরা কিন্তু ওই ভারতীয় সাথে মানিয়ে নিতে পারবে সহজে, কেননা ওরকম মানে এক মানে টিপিক্যাল ওয়েস্টার্ন কালচার নয় এদের। এরা ইউরোপের, কিন্তু এদের কালচারটা অনেকটা এশিয়ান ঘেঁষা। তো এই ধরনের জায়গা থেকে আনতে পারতই। আর যেসব বিষয় নিয়ে বলবো, মানে আপনারা অনেকে এখন গালমন্দ করছেন ক্লেটনকে, এই নিয়ে বলবো কি, এটা নিয়ে তো আগে আলোচনা হয়েছে। মানে ক্লেটনের ফিটনেস লেভেল বা ওর কম্পিটেন্সি, মানে কেন সই করানো হয়েছে, এগুলো নিয়ে আর রিপিট করতে চাই না। তারপর ওই ডেভিড যখন মানে ডেভিডকে সই করানো হবে একটা হিড়িক উঠলো, এবং ইসবল ফ্যানরা নাচানাচি শুরু করলো। আমি কিন্তু তখনই আমার চ্যাট ফোরামে বলেছিলাম, এবং একান্তে কিছু ইসবল ফ্যানকেও বলেছিলাম যে জানি না, আমি ডেভিডের খেলা খুব বেশি দেখিনি, কিন্তু যতটুকু দেখেছি আমার ডেভিডকে দেখে নাম্বার 9 মনে হয়নি। সেগুলো আর রিপিট করছি না, মানে ফালতু হ্যাজানো হয়ে যাবে।
আর যে শোনেনি শোনেনি, আমার কোনো বদারেশন নেই কাউকে আবার রিপিট করা। তো আমি টেকনিক্যাল কারণেই বলেছিলাম ওর নাম্বার 9 মেটেরিয়াল নয়। তারপরে এসব বিষ্ণু আমান, এই বিষ্ণুকে দেখলাম শেষের দিকে নামালো, বলে সাইড ব্যাক করে নামালো, জানি না মানে বিষ্ণুকে কখনো মানে এরা কোথায় কি মানে একটা গছানোর তালে আছে, মানে কিভাবে কি করবে জানি না। তা আমানকে নামালো কেন নামালো, মানে তখন সৌভিকের জায়গায় নামালো, মানে কোনো মাথামুন্ডু নেই, মানে কাজকর্মে কোনো মাথামুন্ডু নেই। আবার দেখলাম রিজার্ভ বেঞ্চে আজাদকে রেখেছে, মানে কিসের যুক্তিতে কিসের ভিত্তিতে রাখছে এরা আজাদকে। তো গলি গিলকে নিয়ে আমার কিউএসএতে থাকা এক পরিচিত একজন সে ইস্টবেঙ্গল ফ্যান, সে ভালো ভালো সব কমেন্ট দেয় এবং ইনপুট দেয়, টেকনিক্যাল ইনপুট। সে বলল যে গিলকে দেখে মনে হচ্ছে ঠিক ম্যাচ ফিট নয়। তো আমি এই ব্যাপার নিয়ে কিন্তু আগে অনেকবার বলেছি যে কলকাতা ফুটবল লিগে আপনি আদিত্য চোপড়াকে, আদিত্য পাত্র চোপড়া বলছে, আদিত্য পাত্রকে কেন খেলাচ্ছেন? মানে আদিত্য পাত্র যা হাইট, ও কোনোদিনই আইএসএলে যেতে পারবেন না। তো আপনি মাঝে মধ্যে এই দেবজিৎ আর একে খেলাচ্ছেন না কেন, মানে গোলকিপার গিলকে? ম্যাচ ফিট হওয়া একটা আলাদা জিনিস। ওই ওই সল্ট লেগে গিয়ে বা সেন্টার এক্সেলেন্সে গিয়ে মানে ঝাঁপি ফেলে কি করে জানি না, মানে এদের কোনো ট্রেনিংয়ে কেউ দেখতে পায় না, মানে এরা কি ট্রেনিং করে। মানে সাধারণত নিয়ম আছে ম্যাচের আগের দিন যে ট্রেনিংটা, একদিন বা দুদিন, আমি নিয়মটা ঠিক মাথায় আসছে না, ভুলে গেছি। ম্যাচের আগের দিন বা দুদিন আগের যে ট্রেনিংগুলো সেইগুলো দেখতে অ্যালাউ করে না, মানে কেননা লাস্ট মোমেন্টে ধরুন কোনো একটা মুভ প্র্যাকটিস করছে, কিন্তু এ দেখি রোজ যা মানে রেগুলার ট্রেনিং সেশন সেগুলো দেখতে দেয় না। মানে কি করে, মানে কি হয়, মানে পর্দার ওপারে ঠিক কি হয়, নাকি কিছু হয় না তাই দেখতে দেয় না, যে জেনে যাবে লোকজন যে কিছুই হয় না। এটা আগে এরকম হতো জানেন তো, আগে এই বহু বছর আগে, তখন কলকাতা ময়দানে কোচটা এসে ঠিক কিছুই করতো না। তো যারা ধরুন ট্রেনিং দেখতে যেতে বলতো জানি না, গিয়ে দেখলাম লাথালাথি করছে প্লেয়াররা, মানে কে কী কোচিং করছে কেউ কিছু জানে না। তারপর আস্তে আস্তে কোচরা একটু সিরিয়াস হলো, এই ময়দানের কোচরা মানে সিরিয়াস কোচিং করতে শুরু করলো। এখন আবার এই জিনিসটা হয়েছে যে মানে পর্দা টাঙিয়ে বা বিহাইন্ড ক্লোজ ডোরস, বিহাইন্ড ক্লোজ ডোরস কী হচ্ছে, মানে কী ধরনের হচ্ছে যে, আর আপনি দেখতে দেবেন না কেন? আপনি রেগুলার ট্রেনিং করছেন নাকি আপনি ঘাপলা করছেন যে আপনার প্রমোশন? এইটা কিন্তু একটা ঘাপলার একটা বড় একটা উপায়, যে ট্রান্সপারেন্সি নেই, যে আপনি রেগুলার ট্রেনিং সেশনও বিহাইন্ড ক্লোজ ডোর করছেন। তার একটা মোটিভেশন হতে পারে যে আপনি কিছু প্লেয়ারকে হয়তো প্রমোট করতে চান, যাদের মানে অন ট্রেনিং, ডিউরিং ট্রেনিং তাদের পারফরমেন্সটা আপনি কাউকে ভিডিওগ্রাফি করতে দিতে চান না, সেটা একটা কারণ হতে পারে। তো এই বলার ছিল, আর আর বিশেষ কিছু বলবো না। বেরোবো, বেরিয়ে আমাকে আবার সারেগামা সেকেন্ড পার্টটা দেখতে হবে, গোল্লায় যাক। মানে ইস্টবেঙ্গল সংক্রান্ত যা যা হচ্ছে এখন দেখছেন, এগুলো আমি অনেক আগেই বলে দিয়েছি। যেমন বোর্ডে আজকে এখন আবার হ্যাজাতে শুরু করে দিয়েছি, এটা তো আমি অনেক আগেই বলে দিয়েছি, ফালতু হ্যাজায় মালটা। মানে ও বেসিক্যালি ও প্রফেশনালি তো জার্নালিস্ট, তো তাই ওর হ্যাজানোটা ওর কাজ। আর পাবলিক মুরগি আছে, শুনে যায় শুনে যায় শুনে যায়, মাথা আর কেউ কাজ করে না। দুটো কান দিয়েছে মানে কান ঠেসে ঠেসে 24 ঘন্টা ধরে লোকে শোনে, মানে বোঝার আর ভাববার আর কোনো লোকের কাছে অবকাশ নেই। যাকে সকলে ভালো থাকবেন।